পক্ষ থেকে সেটি এখনো নিশ্চিত করে জানানো হয়নি। কিন্তু আমরা দেখছি যে তিনি তার জন্য যে বিষয়টি রুলটি করা হয়েছে, বিশেষ করে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের যে দোতলায় তার জন্য একটি আলাদা কক্ষ করা হয়েছে। সেখানে তিনি অফিস করবেন এবং সেই অফিস সংলগ্ন যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনি চত্বরে দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের অভিবাদন জানাবেন। এবং সেজন্য আমরা দেখছি যে এটিকে পুরোপুরি ব্যবস্থা নেওয়া হয়েছে এটিতে। এবং এখানে সকাল থেকেই যেহেতু হঠাৎ করে আমরা দেখছি যে এখানে ঘোষণা দেওয়া হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আসছেন। তার ঘোষণা দেওয়ার পরপরেই বিএনপির নেতাকর্মীরা ধীরে ধীরে নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছেন। এবং আমরা সবশেষ যতটুকু জানতে পেরেছি, তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি নয়াপল্টনের খুব কাছাকাছি চলে এসেছে। তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে প্রবেশ করবেন। এবং ইতিমধ্যেই এখানে যারা বিএনপির এই আয়োজন করছেন, নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা আমরা দেখছি বিভিন্ন ধরনের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন এই মাইকের মাধ্যমে। যেহেতু নয়াপল্টন একটি এখানে সাধারণ মানুষের যে একটি আনাগোনা, সেই জায়গাটিতে সবসময় এখানে একটি গাড়ির ব্যক্তিগত যে পরিবহন, সেই ব্যক্তিগত পরিবহনের চাপ, এছাড়াও রিক্সা বা অন্যান্য পরিবহনের এক ধরনের চাপ এই নয়াপল্টনের সড়কটিতে লক্ষ্য করা যায়। অর্থাৎ এটি একটি রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে নয়াপল্টনের এই সড়কটিও তার মধ্যে একটি। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখানে এই মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যাতে যানবাহনের বা সাধারণ মানুষের যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয়, সেটি বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং সাধারণ যে মানুষ রয়েছে, যারা এখানে পথচারী কিংবা এই যে গণপরিবহনগুলো রয়েছে, তাদেরকে রাস্তা করে দেওয়ার জন্য এখানে বারবার অনুরোধ জানানো হচ্ছে নেতাকর্মীদের, এবং তারা সেটি চেষ্টা করছেন দেখছি। এবং যেটি বলছিলাম যে তারেক রহমানকে এখানে আসার ক্ষেত্রে যখন ঘোষণা হলো, বা আমরা যখন এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় অফিসের সামনে আসলাম, স্বভাবতই এখানে অন্যান্য দিনগুলোর মতোই, যেহেতু তারেক রহমান 25শে ডিসেম্বর ফিরেছেন দেশে, এবং তার এই প্রত্যাবর্তনের পর তাকে ঘিরে যে প্রোটোকল, সেই প্রোটোকলের যে তৎপরতা, সেটিও আমরা এখানে দেখতে পেয়েছি। কারণ আমরা আসা মাত্র আমরা ডিটেকটিভ ব্রাঞ্চের অর্থাৎ ডিবির যে কর্মকর্তা রয়েছে, যারা তার নিরাপত্তায় নিয়োজিত বা জড়িত, তাদের উপস্থিতি আমরা এখানে দেখেছি, পুলিশ সদস্যদের উপস্থিতি দেখেছি। এবং এখানে যারা সিএসএফ সদস্যরা রয়েছে, অর্থাৎ বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী যেটি সিএসএফ, তাদের উপস্থিতি এখানে দেখেছি। অর্থাৎ তার এই প্রোটোকল নিশ্চিত করার জন্য এক ধরনের ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এবং এই সড়কের সাধারণত আমরা অন্যান্য দিনগুলো যখন সংবাদ সংগ্রহ করার জন্য নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি, তখন এই কার্যালয়ের সামনে আমরা বিভিন্ন ভেহিকল অর্থাৎ যানবাহন দেখতে পাই, রিক্সা থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহন বা সিএনজি, এই সকল পরিবহনগুলো বা বাহনগুলো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে নির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে। অর্থাৎ পুরোপুরি এটি একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসার যে চেষ্টা, সেটি এখানে করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং বিএনপি এই সর্বোচ্চ নেতা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বড় বড় বিলবোর্ডের মতো ব্যানার যেটা আমরা দেখছি, সেটি এখানে টানানো হয়েছে। এবং সেখানে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য নানান ধরনের বার্তা দেওয়া হচ্ছে, আমরা সেটি দেখছি। এবং এই জায়গা থেকে বারবার বিএনপির যে অফিস রয়েছে, সেই অফিসের স্টাফরা তারা বলার চেষ্টা করছেন যে এখানে যে সড়কে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের বিঘ্ন না হয়। এবং একই সাথে যেহেতু আমরা দেখেছি যে তারেক রহমান এই 3 দিন ধরে তিনি যে চলাচল করছিলেন বা যাতায়াত করছিলেন, তার কর্মসূচি বাস্তবায়ন করছিলেন, সেই জায়গা নেতাকর্মীদের ভিড়ে সেটি তার যে নির্দিষ্ট সময় তিনি আসলে পৌঁছাতে পারছিলেন না নেতাকর্মীদের এই ভিড় ঠেলে গিয়ে। সেই জায়গাটি তারা এখানে বারবার তারা স্মরণ করে দিচ্ছেন যে যাতে তারেক রহমানের যাত্রাটিও নির্বিঘ্ন করা যায়, তিনি সময় মতো তার যে কর্মসূচি সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারে, সেই জন্য নেতাকর্মীদের এখানে সহযোগিতা চাওয়া হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, গতকালকে আমরা দেখেছি তারেক রহমান যখন এই দেশে ফিরলেন, এরপরে গুলশানে তার যে জন্য একটা আলাদা কক্ষ করা হয়েছে, তার অফিস কক্ষ, চেয়ারপারসন কার্যালয় যেটি রয়েছে, সেখানে তিনি গতকালকে অফিস করেছেন। বিএনপির সিনিয়র নেতাদের সাথে অর্থাৎ স্থায়ী কমিটির সদস্যের সাথে তিনি মত বিনিময় করেছেন। এবং এছাড়াও তিনি ঢাকা 17 আসনে এবার ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন,
সেখানে যারা 17 আসনের নির্বাচন সমন্বয়কের ভূমিকা পালন করবে সেই আসনের নেতাকর্মীদেরও আমরা দেখেছি যে তাদের সাথেও তিনি বৈঠক করেছেন এবং তার ধারাবাহিকতা আজকে যেহেতু এই নির্বাচনী ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, সেই জায়গা থেকে তার যে প্রধান নির্বাচন সমন্বয়কারী বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম এবং তিনি সহ 5 সদস্যের একটি দল সেগুনবাগিচায় সেখানে গিয়ে তার নির্বাচনী যে ফর্ম যেটি রয়েছে সেটি জমা দিয়েছেন। আজকেও নেতাকর্মীরা এখানে প্রত্যাশা করছেন যে যেহেতু নির্বাচনের ডামাডোল ইতিমধ্যেই বেজে গিয়েছে, তারেক রহমানের এই যে দ্রুত গতিতে তিনি তার স্বদেশ প্রত্যাবর্তনের পরেই তিনি তার প্রধান যে কর্মসূচিগুলো সেগুলো বাস্তবায়ন করেছেন এবং এই বাস্তবায়ন করার পরে আমরা লক্ষ্য করছি যে তিনি চেয়ারপারসনের কার্যালয় সেখানে তিনি গিয়েছেন এবং চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার পরে নয়াপল্টনে যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে তিনি আসছেন। এর মধ্য দিয়ে আসলে তিনি যে তার নিয়মিত রাজনৈতিক কার্যক্রমে প্রবেশ করেছেন সেই বার্তাটি দেওয়া হচ্ছে এবং তিনি এর মধ্য দিয়ে নেতাকর্মীদের সাথে সরাসরি মতবিনিময় করছেন, নেতাকর্মীদের সমস্যা শুনছেন, সেটি সমাধানের চেষ্টা করছেন এবং যেহেতু বলা হচ্ছে যে আগামী নির্বাচনটি অত্যন্ত চ্যালেঞ্জ হবে বিএনপির জন্য, বিএনপির নেতারা সেটি বিভিন্ন সময় বক্তব্য দাবি করছেন এবং এই যে তৃণমূলের নেতাকর্মীদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বরাবরই দেখেছি সংবাদ সংগ্রহকালে যে তৃণমূলের নেতাকর্মীরা মূলত এখানে ভিড় জমান বা তারা নানান সময় তাদের কাজের জন্য আসেন বা অনেক সময় আমরা এমনও দেখেছি যে তাদের আবেগের জায়গা থেকে তাদের যে দলীয় প্রধান কার্যালয় আছে এখানে ভিড় করেন। এমন জায়গায় আসা মূলত এখানে যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে, যারা সচরাচর এই কার্যালয় কেন্দ্রিক তাদের একটি আনাগোনা, তাদের মধ্যে এক ধরনের উৎফুল্ল ভাব আমরা দেখতে পাচ্ছি এবং তারা মনে করছেন যে আগামী নির্বাচন কেন্দ্রিক যে বিএনপির যাত্রা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে রুটিন কার্যক্রম অর্থাৎ নিয়মিত কার্যক্রম এটির মধ্য দিয়ে তিনি তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন বা অনানুষ্ঠানিকভাবে, যদিও আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে না যেহেতু নির্বাচনী আচরণবিধির অনেক বিষয় রয়েছে, সেটিকে তারা মনে করছেন যে অনানুষ্ঠানিকভাবে এটি একটি শুরু এবং এই জায়গা থেকে আমরা দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখানে আসছেন এবং তার যে গাড়িবহর সেটি নয়াপল্টন ইতিমধ্যেই প্রবেশ করেছে, যেটি বলছিলাম যে তিনি খুব কাছাকাছি জায়গায় চলে এসেছেন এবং এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অর্থাৎ অপর পাশে আমরা যে পাশটিতে রয়েছি পশ্চিম পাশে, সেই পূর্ব পাশে তার গাড়িটি রয়েছে এবং এখানে তিনি সামনে একটি ইউটার্ন রয়েছে, এই নয়াপল্টনের যেটি পল্টন থানা রয়েছে সেই পল্টন থানার সামনে একটি ইউটার্ন রয়েছে, সেই ইউটার্ন ঘুরে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করবেন এবং কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় তার জন্য একটি কক্ষ করা হয়েছে, সেখান থেকে তিনি তার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করবে। ইতিমধ্যেই তার গাড়িবহরটি এখানে নয়াপল্টনের ভিতরে প্রবেশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সেটি এবং এখানে বারবার বলছিলাম যেহেতু নেতাকর্মীদের একটি ভিড় এবং এখানে সাধারণ গণপরিবহন বা রাজধানী যতগুলো ব্যস্ততম সড়ক রয়েছে নয়াপল্টন এলাকাও তার মধ্যেই গণ্য করা হয়, সেই জায়গা থেকে যাতে সাধারণ মানুষ বা অন্যান্য গণপরিবহনগুলো রয়েছে সেখানে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে এবং এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তারা একটি প্রত্যাশার জায়গা রাখছেন যে তারেক রহমান এখানে বক্তব্য দিবেন, সেই প্রত্যাশাটি করছেন এবং শুরুতে কিছুক্ষণ আগে একটু বলার চেষ্টা করেছিলাম যেহেতু নির্বাচনী আচরণবিধির একটি ব্যাপার রয়েছে যে সেটিকে সরাসরি তার যে আগামী নির্বাচনকে ঘিরে যে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন সেটিকে আনুষ্ঠানিক না বললেও এটিকে অনানুষ্ঠানিকভাবেই নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমান তার সাধারণ কার্যক্রম শুরু করেছেন এবং এই লক্ষ্যে আমরা গতকাল দেখেছি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারেক রহমান খুব শীঘ্রই তিনি রংপুরে যাওয়ার কথা রয়েছে আবু সাইদ, সেটিকে বলা হচ্ছে যদিও দিন তারিখ ক্ষণ ঠিক করা হয়নি কিংবা এই জুলাইয়ে শহীদ ওয়াসিম আকরাম যার চট্টগ্রামে তার কবর জিয়ারতের যাওয়ার একটি কর্মসূচির কথা তারেক রহমান ভাবছেন এবং এটিও দলের পক্ষ থেকে যদিও সুনির্দিষ্ট করে বলা হয়নি বা দিনক্ষণ বলা হয়নি কিন্তু বলা হচ্ছে যে সিলেটে তিনি যাত্রা করতে পারেন
সেখানে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা তার যে মাজার সেটি জিয়ারত করবেন। অর্থাৎ এটিকে তারেক রহমানের এক ধরনের নির্বাচনী যে যাত্রা, আচরণবিধিকে মাথায় রেখে যতটুকু করা যায় সেই জায়গাটিকে দেখছেন। এবং তারেক রহমানের এই যে ছোট ছোট যাত্রা তিনি করছেন, গতকাল গুলশান চেয়ারপারসন কার্যালয়ে তিনি তার অফিস করলেন, নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন। তিনি যেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার 17 আসনে, সেই আসনের যারা নির্বাচনের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন তাদের সাথে মতবিনিময় করেছেন। বিএনপি শীর্ষস্থানীয় যারা নীতি নির্ধারণ তাদের সাথে মতবিনিময় করেছেন এবং আজকে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে এখানে যারা নেতাকর্মী আছে তাদের সাথেও তিনি মতবিনিময় করবেন এবং তিনি এখানেও নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ করবেন এবং তিনি অভিবাদন জানাবেন। সেই সকল ধরনের ব্যবস্থাপনা এখানে করা হয়েছে। তারেক রহমানের এই যে ছোট ছোট কর্মসূচি, অর্থাৎ তার বড় 3টি কর্মসূচি তিনি তার আগমনের দিন পরের 3 দিনে তিনি এটি করে ফেলেছেন এবং এখন যেই ছোট ছোট কর্মসূচি তিনি বাস্তবায়নের চেষ্টা করছেন, এটিকে মূলত তারেক রহমান যে এই তার রাজনীতিতে তিনি পুরো দমে মাঠে নেমে মাঠের যারা তৃণমূলের কর্মী আছে তাদের সাথে সরাসরি একটি সংযোগ স্থাপন করার প্রক্রিয়া হিসেবে মূলত এটিকে দেখা হচ্ছে। এবং এখানে নেতাকর্মীরা তৃণমূলে যারা আসছেন তারা মূলত এই কারণেই উজ্জীবিত, তারা মূলত এই কারণে তারা উজ্জীবিত এবং এই নেতাকর্মীরা এটি বলছেন যে দীর্ঘ এই 1.5 দশকের যে ব্যবধান, সেই 1.5 দশকের ব্যবধানে তাদের নেতা এবং কর্মীর মধ্যে এক ধরনের দূরত্ব ছিল, এই অর্থে যেহেতু ভার্চুয়ালি তারেক রহমান এখানে যুক্ত হয়েছেন। এবং এই নয়াপল্টনে আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানের পরেও তারেক রহমান এখানে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন। এই নয়াপল্টনে বড় বড় জনসমাবেশ করেছে, কয়েক লক্ষ নেতাকর্মীর সমাগম ঘটিয়ে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আমরা নিজেরাই সেটি প্রত্যক্ষ করেছি। সেই জায়গা থেকে এখানে নেতাকর্মীরা তারা এই ধরনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন এবং যেই তারেক রহমানের বক্তব্য তারা ভার্চুয়ালি এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সমাবেশে তারা শুনতেন। কিন্তু সেই তারেক রহমানকে, সেই নেতাকেই তারা আজকে সরাসরি এখানে দেখবেন বা সরাসরি তার কথা শুনবেন, সেটি এখানে নেতাকর্মী যারা এসেছেন তারা প্রত্যাশা করছেন এবং এই জন্যই তাদের মধ্যে একটি আলাদা উচ্ছ্বাস বা উদ্দীপনার জায়গা কাজ করছেন। এবং সেই জায়গা থেকেই আমরা নেতাকর্মীদের মধ্যে যে একটি উচ্ছ্বাস, তারা স্লোগান দিয়ে বারবার তার নেতাকে স্বাগত জানানোর চেষ্টা করছিলেন এবং আমরা দেখছি যে তারা এটি তাদের সর্বোচ্চ চেষ্টা বা জানান দেওয়ার যে প্রচেষ্টা সেটি তারা করছিলেন যে তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন, তাদের সর্বোচ্চ নেতা আসছেন, সেটিকে ঘিরে এবং এখানে আমরা এই আশাকে ঘিরে যে তাদের উচ্ছ্বাস উদ্দীপনার জায়গা থেকে যেটি বারংবার এখানে নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে প্রাক নির্বাচনী যে ওয়ার্ম আপ, অর্থাৎ আগামী নির্বাচন কেন্দ্রিক যে বিএনপির মাঠের কর্মতৎপরতা, সেটির একটি ওয়ার্ম আপ হিসেবে তারা আসলে এগুলোকে ধরে নিচ্ছেন এবং তারা এই কর্মসূচিগুলোকে ছোট ছোট কর্মসূচি তারা মনে করছেন যে এর মধ্য দিয়ে বিএনপি সুসংগঠিত হবে এবং বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে যেখানে নেতাকর্মীরা তাদের এই সুসংগঠিত যে কর্মকাণ্ড বা তারেক রহমানের আগমনে তাদের মধ্যে যে উচ্ছ্বাস, তাদের মধ্যে আত্মবিশ্বাস তারা বলছেন যে বেড়ে গিয়েছে এবং কিছুদিনও তাদের মধ্যে নানান চিন্তার বা শঙ্কার জায়গা ছিল। তারা বলছিলেন যে তারেক রহমান যে ফিরছেন না দেশে বা ফিরতে পারছিল না বলা হচ্ছিল, সেই জায়গাটাতে এক ধরনের তাদের মনোবলেও এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছিল। এটা ছিল মূলত নেতাকর্মীদের এখানে বাস্তবতা। সেই জায়গা থেকে তারেক রহমান যখন স্বয়ং নিজে এখানে এসেছেন এবং সরাসরি সামনাসামনি কোনো তৃণমূলের একজন কর্মীর অভিযোগ শুনছেন বা তৃণমূল কর্মীদের ভাবনা শুনছেন, সেই আলোকে তিনি পরামর্শ দিচ্ছেন বা কোনো ধরনের সমস্যা তৈরি হলে সেটির সমাধান এই যে সামনাসামনি দিচ্ছেন। নেতা ও কর্মীর মধ্যে যে ব্যবধান ধীরে ধীরে প্রত্যাশা করছে যে চলে যাবে বা চলে যাচ্ছে, সেই জায়গা থেকে বিএনপি দল হিসেবে আরো বেশি সুসংগঠিত হবে, শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে বলে এখানে নেতাকর্মী তারা মনে করছেন এবং তারা এটি বলছেন যে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে এই যারা তৃণমূলের নেতাকর্মী আছে বা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের জায়গা থেকে যে নেতাকর্মীরা এখানে যাতে
সুশৃঙ্খলভাবে থাকেন এবং এই নির্বাচনকে যাতে বিএনপি জয়লাভ করতে পারে সেজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ যে চেষ্টা বা তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এখানে জানানো হচ্ছে। পাশাপাশি আমরা এটিও দেখেছি যেহেতু বিএনপির এখনো এই যে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের বিভাজনের রাজনীতি ও বিএনপির অভ্যন্তরীণ যে কোন্দলগুলো সেগুলো নানান সময় গণমাধ্যমে এসেছে বা যারা এই কর্মী সমর্থক রয়েছে তারাও সত্যিকার অর্থে আমাদের সাথে যখন আমরা কথা বলি বা জানতে চাই তারা সেই বিষয়গুলো স্বীকার করে নেন যে কোথাও কোথাও এবং বিএনপির নিজেদের মধ্যেও একজন কর্মীদের মধ্যে এক ধরনের যে অন্তর্কোন্দল সেই জায়গাটি রয়েছে এবং তারা সেটিকে একদিকে অন্তর্কোন্দল যেভাবে বলছেন আবার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে তারা সেটিকে মূল্যায়ন করছেন। সেই জায়গা থেকে মনে করছেন যে এই ধরনের ছোট ছোট বা ক্ষুদ্র বিষয়গুলো তারেক রহমানের এই যে নিয়মিত কার্যক্রম তিনি শুরু করেছেন ইতিমধ্যেই সেই জায়গা থেকে সেই সংকটগুলো বা সেই জায়গাগুলো কমে যাবে অনেকটা এবং এই লক্ষ্যেই মূলত বিএনপি কাজ করবে। যেহেতু বিএনপি বলছে যে তারা তাদের ছায়া সঙ্গীর সাথে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ইতিমধ্যেই ঘটেছে যে জামায়াতের নেতৃত্বে 10 দলের একটি জোট হয়েছে, যদিও কিছুক্ষণ আগে আরেকটি ঘোষণা এসেছে যে সেই 10 দলের জোটের সাথে আরও নতুন একটি দল যুক্ত হচ্ছে, অর্থাৎ এই 11 দল যে যুক্ত হচ্ছে নতুন একটি বলয় তৈরি হচ্ছে এবং সেই জায়গা থেকে বিএনপির জন্য আগামী নির্বাচনটি আরও চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা সেই প্রশ্নটাও দেখা দিয়েছে। সামগ্রিকভাবে বিএনপি নেতাকর্মীরা এগুলোকেও বিশ্লেষণ করছেন। তারা বলছেন যে তারেক রহমানকে তারা ওয়ান ম্যান আর্মি হিসেবে আখ্যায়িত করছেন এবং এই যত ধরনের এই বিএনপির অ্যাগেনস্ট অর্থাৎ বিএনপির বিরুদ্ধে যত ধরনের এই জোট বা অ্যালায়েন্স হোক না কেন রাজনৈতিকভাবে সেটি আসলে ধোপে টিকবে না বলে বিএনপির এখানে নেতাকর্মীরা তারা মনে করছেন এবং তারা মনে করছেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, অর্থাৎ তারেক রহমানের যে আগমন বা তারেক রহমানের রাজনীতির যে উপস্থিতি এটি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এবং তারেক রহমানের আগমনেই মূলত আগামী দিনে বিএনপি রাজনীতি পরিচালনা করবে বা রাজনীতির যে স্টিয়ারিং সেটি বিএনপির কাছে থাকবে বলে এই এখানের যারা বিএনপির নেতাকর্মী এসেছেন তারা মনে করছেন। এবং তারেক রহমান কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যেই তিনি নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়টি সেটি সামনে প্রায় কাছাকাছি তিনি চলে এসেছেন এবং তার নিরাপত্তা যারা নিয়োজিত রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এখানের যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলোকে ছেড়ে দেওয়ার অর্থাৎ মানুষের যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয় সেই প্রচেষ্টাটি তারা এখানে করছেন এবং তারেক রহমানের যে গাড়িবহরকে একটি রাস্তাটি সহজ করে দেওয়ার জন্য অর্থাৎ তার যে যাতায়াত সেটিকে নির্বিঘ্ন করার জন্য ব্যক্তিগত যে গণপরিবহন রয়েছে অর্থাৎ প্রোটোকলের গাড়ির বাইরে সেই গাড়িগুলোকে এখন বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখানে নেতাকর্মীরাও তাদের সর্বোচ্চ চেষ্টাটি করছেন। যথারীতি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো চেষ্টা করছেন। তিনি এখন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন এবং নয়াপল্টন যে জামে মসজিদটি রয়েছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঠিক সংলগ্নই তারেক রহমানের সেই গাড়িবহরটি নয়াপল্টন জামে মসজিদ আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা একটি মানব প্রাচীর তৈরি করে ছোট একটি লেনের মতো তৈরি করেছেন। তিনি এই সড়কে নেমে এই লেন ধরে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করবেন এবং দোতলায় যাবেন। তার যে অফিস কক্ষটি করা হয়েছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সেটি শুরুতেই জানিয়েছিলাম যে সেটি দোতলায় এবং তার রুম সংলগ্নে একটি ব্যালকনি রয়েছে। সেই ব্যালকনিতে এসেই নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবে বলে নেতাকর্মীরা ধারণা করা হচ্ছে বা তিনি সেখানে মত বিনিময় করবে সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু নেতাকর্মীদের যে প্রত্যাশা তারেক রহমান তাদের সাথে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন বা কথা বলবেন এই প্রত্যাশাটুকুর জায়গা এখানে যারা কর্মী সমর্থক এসেছেন তাদের মধ্যে আমরা দেখেছি এবং ইতিমধ্যেই ঢাকার যে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট রয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের তারা ব্যানার ফেস্টুন নিয়ে নয়াপল্টনে এসেছেন। কিছুক্ষণ পরপরেই কিন্তু আমরা দেখছি নির্দেশনা দিচ্ছে এখানে যারা এই তারেক রহমান আজকের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন সেটিকে যেসব নেতাকর্মীরা এবং অফিস স্টাফরা এই কার্যক্রম পরিচালনা করছেন তারা মাইকে কিছুক্ষণ পরপরে ঘোষণা দিয়ে সড়কটিকে তিনি এটিকে
সড়কটি যাতে নির্বিঘ্ন হয়, তারেক রহমান যাতে নির্বিঘ্নে আসতে পারেন সেজন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন এবং আজকে তারেক রহমানের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসার মধ্য দিয়ে নেতাকর্মীরা বলছেন যে তাদের মূলত এই বার্তাটি দেওয়া হচ্ছে তৃণমূলের সাথে, যেহেতু নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ের সাথে তৃণমূলের নেতাকর্মীদের একটি গভীর সংযোগ রয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা মূলত তাদের সকল কার্যক্রম এই কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে করে থাকেন। তারা ছোট বড় যে কোনো কর্মসূচি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বহুবার এখানে এসেছেন, বাস্তবায়ন করতে অংশ নিয়েছেন। সেই জায়গা থেকে তারেক রহমান অংশ নিয়েছেন, কিন্তু ভার্চুয়ালি তার বক্তব্য শুনেছেন, তাকে দেখেছেন। আজকে সামনাসামনি তিনি এখানে আসছেন বা তিনি কথা বলছেন, সেই জায়গাতে নেতাকর্মীরা বলছেন যে এটি তাদের জন্য একটি ভিন্ন পাওয়া এবং তৃণমূলের নেতাকর্মীদের যে বার্তা দিবেন তারেক রহমান, তিনি কথা না বললেও, যেহেতু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তিনি আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন কিনা, নেতাকর্মীরা এটি প্রত্যাশা করছেন। সেটি বলছিলাম যে তাদের এটিও আশা যে তিনি কথা না বললেও তার এই যে আগমন, এই আগমনকে তারা একটি বার্তা হিসেবে দেখছেন যে তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের সাথে সংযোগ স্থাপনের যে চেষ্টা বা প্রক্রিয়া সেটি এর মধ্য দিয়ে শুরু করেছেন। এবং নেতাকর্মীদের আমরা দেখছি যে তারা এখানে ধীরে ধীরে প্রবেশ করছেন এবং গাড়িটি এখনই আমাদের মাঝে উপস্থিত হবে। এবং এই তারেক রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখছি যে নেতাকর্মীদের ঢল আমাদেরকে সংগঠিত করে, পুরো বাংলাদেশের মানুষকে সংগঠিত করে যিনি একটি সফল আমরা আন্দোলনের নেতৃত্ব দেখছিলাম যে এখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের যে একটি ঢল সেটি আরও বাড়ছে, অর্থাৎ তাদের যে উপস্থিতি সেই সংখ্যাটি ধীরে ধীরে বাড়ছে এবং তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর সেটি কেন্দ্রীয় কার্যালয়ের খুব কাছাকাছি ইতিমধ্যেই চলে এসেছে। এবং তারেক রহমানের এই আগমন ঘিরে নেতাকর্মীদের এক ধরনের উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি এবং বলা হচ্ছে যে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় পর, অর্থাৎ 17 বছর পর তিনি মূলত এখানে আসছেন এবং এই 17 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন এবং আগামী নির্বাচন ঘিরে তারেক রহমানের এই আগমন বাংলাদেশের রাজনীতি যেমন প্রভাব পড়বে, নেতাকর্মীরা মনে করছেন নির্বাচনেও প্রভাব পড়বেন। এবং এখানে এই বিএনপির যারা নেতা রয়েছেন তারা আসলে বক্তব্য রাখছেন। তারা বলছেন যে তারেক রহমান যখন এই কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন সে মুহূর্তে বিএনপির অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন তৃণমূলের, এবং এই জায়গা থেকে শুধু যে এই বাংলাদেশকে ছিন্ন করে দিয়েছে তাদের বিচারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই। প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশ জাতীয়তাবাদী এই দলকে নেতৃত্ব দিয়ে জনাব তারেক রহমান আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ রেখেছেন। তিনি এই পার্টি অফিসে একটু পরে উপস্থিত হবেন। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ লড়াই সংগ্রামে আপনারা অনেক কষ্ট করেছেন। এই অফিসে যারা রমনা কেন্দ্রিক থাকতেন, এই পল্টন অফিসে বহুবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে খুনি হাসিনা হামলা চালিয়েছে, অফিসের ভিতরে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, অফিসের ভিতরে টিয়ার সেল দিয়ে আমাদেরকে অবশ্য অবস্থায় নেতা কর্মীদেরকে ফেলে দিয়েছে, এই অফিস থেকে আমাদের শত শত নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে। কোন অন্যায় ছাড়া, কোন অপরাধ ছাড়া দিনের পর দিন আমাদের উপর নির্যাতন চালিয়েছে। তারপরও মাটি কামড় দিয়ে বুকে সাহস নিয়ে আমরা লড়াই করে গিয়েছি। এই দল ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী ছেড়ে যায়নি। শেখ হাসিনা চেয়েছিল আমাদেরকে গুম করে, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করে, নেতা কর্মীদের বন্দী করে, অনেককে অন্ধ করে দিয়েছে যেন রাস্তায় মিছিল করতে না পারেন, আন্দোলন করতে না পারেন। আল্লাহর রহমতে এই দল ছেড়ে, দলের নেতা কর্মীদের ছেড়ে কেউ যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সবাই ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে।
আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন। এমন কোন নেতা কর্মী নাই যাদেরকে সম্ভব হয়েছে তিনি নিজে কথা বলেছেন। আমাদের যে নেতা কর্মীরা জেলে ছিলেন তিনি তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন। যেই নেতা কর্মীদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল, জেলখানায় থাকার কারণে অনেকের দায়িত্ব নিয়েছেন, অনেককে বন্ধু করে দিয়েছেন, গুলি করে পা কেটে ফেলতে হয়েছে, তাদের পা লাগিয়ে দিয়েছেন, অনেককে অন্ধ করে দিয়েছেন। ওনার যতটুকু সম্ভব ছিল উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, আমাদের নেতা কর্মীদেরকে সাহস আর শক্তি জুগিয়েছেন। সেই নেতা জনাব তারেক রহমান এই পার্টি অফিসে এখন আসবেন। ওনার এই প্রিয় বাংলাদেশে উনি আগমন ঘটেছেন। সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ ওনাকে স্বাগত জানিয়েছে। যেখানে যায় সেখানে এক নজর দেখার জন্য উপচে পড়া ভিড় লেগে থাকে। আমাদের নেতা যেই রাস্তায় যান, সাধারণ নেতা মানুষ রিক্সা শ্রমিক থেকে শুরু করে সবাই ওনাকে একটু দেখার জন্য, একটি সেলফি তোলার জন্য হুমকি খেয়ে পড়ে। এই ভালোবাসা তিনি বই দেখিয়ে অর্জন করেননি, এই ভালোবাসা তিনি অর্জন করেছেন আমাদেরকে, আমাদের সাথে থেকে বাংলাদেশের মানুষের জন্য। জিয়া পরিবারের যে অবদান, এই দেশের মানুষ যখন স্বাধীনতার জন্য বেকুল ছিল, সবাই যখন যার যার মতো পালিয়ে গিয়েছিলেন, সেই সময় বাংলার রাখাল রাজা নিজের জীবনকে হাতের মুঠোয় নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। ওনার পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের সাথে আপোষ না করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একসাথে হটিয়ে তিনি বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন জনগণের ভোটে। কখনো আপোষ করেননি অন্যায়ের সাথে। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনিও কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। সকল ভয় শঙ্কা উপেক্ষা করে, ভীতি উপেক্ষা করে, হুমকি ধমকি উপেক্ষা করে তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন, বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই স্বাধীনতা হুমকির মধ্যে ছিল, এই স্বাধীনতাকে তিনি রক্ষা করার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন। কোন কারণ ছাড়াই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে তিনি প্রবেশ করবেন এবং বিএনপির সহ এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে এখানে অভ্যর্থনা জানার জন্য এখানে এসেছেন এবং আমরা দেখছি যে বিএনপির প্রায় সবগুলো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন এবং এখানে যেটি বলা হচ্ছে যে তারেক রহমান এই 17 বছর পর এই তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন, তাদের সর্বোচ্চ নেতা। সেই জায়গায় 17 বছর যারা ফেসিবাদ বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন, বিএনপির অনেক পর্যায়ে নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন, তারা এই কেন্দ্রীয় কার্যালয়ের অংশগ্রহণ করেছেন, তারা তারেক রহমানের বিভিন্ন বক্তব্য শুনেছেন এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেই কেন্দ্রীয় কার্যালয়ে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন, সেই সকল নেতারা কেউ হয়তো বা গুম হয়েছেন, কেউ হয়তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই সকল যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে এখন নেই, সেই জায়গাটিও তাদের কথাও এখানে স্মরণ করছেন কর্মী সমর্থকরা বা নেতাকর্মীরা। এবং এটি বলা হচ্ছে যে তারেক রহমান এই যে উপস্থিতি, তার যে আশাকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নানান ধরনের নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছেন। তারা আসলে এই নয়াপল্টনকে ছেড়ে, কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে কখনো যায়নি এবং আমরা শেখ হাসিনা সরকারের সময় এটিও দেখেছি, এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তারা তালা মেরে দেওয়া হয়েছিল। এই ঘটনাও এখানে ঘটেছে। নেতাকর্মীরা সেই সকল দিনকে আসলে স্মরণ করছেন এবং সবশেষ যে 23 অক্টোবরে সেই 28 অক্টোবরেও আমরা এখানে দেখেছি যে বিএনপি এখানে একটি সমাবেশ করার চেষ্টা করেছিল, সেখানে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সেই নির্যাতনের ক্ষোভ প্রত্যেকটি মানুষের গায়ে লেগেছিল। কেউ কিছু বলেন না। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে ওনার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করেছে দলের নেতা কর্মীরা। উনি যেভাবে নির্দেশ দিয়েছেন, ওনার নির্দেশনা অনুযায়ী দলের নেতা কর্মীরা সকল কর্মসূচি পালন করেছে। আমরা যখন মিছিল করতাম অনেকে বলতো লোকজন নাই, আজকে আওয়ামী লীগের লোকজন বোরকা পরে
তারেক রহমান আল্লাহ রহমতে সকল মানুষের ভোটে এই দেশের প্রধানমন্ত্রী হবেন। ওনার যে উন্নয়নের পরিকল্পনা ইতিমধ্যে জাতির সামনে উপস্থাপন করেছেন, এই উন্নয়ন অন্য কোন দল বা অন্য কোন দল পাকেই উন্নয়নের এই দেখা দিতে পারেনি। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে প্রবেশ করবেন এবং এই তারেক রহমানের প্রবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ যেটি বলছিলাম যে এখানে কর্মীরা নানান ধরনের স্মৃতিচারণ করছিলেন। সবশেষ 23-এর যে 28 অক্টোবর এখানে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল বিএনপির সমাবেশকে কেন্দ্র করে। সে সময় আমরা একটি বড় সময় দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। এছাড়াও বিএনপির যে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সেটি কিন্তু পরিচালনা করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকার বিএনপির সেই রাজনৈতিক অধিকার, শুধু বিএনপির অন্যান্য দলের রাজনৈতিক অধিকারগুলো নানানভাবে কেড়ে নিয়েছিল, সেই অভিযোগ যেমন ছিল। এবং এই আমরা যখন সংবাদ সংগ্রহকালে এটিও দেখেছি যে এই কার্যালয় তালাবদ্ধ ছিল এবং বিপুল সংখ্যক নেতাকর্মীরা এখান থেকে গ্রেফতার হয়েছেন। তারা এই দলের জন্য কাজ করতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছেন। এই এই জায়গাটি বারবার এখানে যারা এখন এসেছেন নেতাকর্মী তারা স্মরণ করছেন। তারা সেই সকল নেতাকর্মীদের স্মরণ করছেন যারা এখানের নয়াপল্টনের এই কার্যালয়কে আগলে রেখেছিলেন। বিপদের সময়, দলের দুঃসময়েও নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে যায়নি। তারেক রহমানের যে নেতৃত্ব সেই নেতৃত্বকে ছেড়ে যায়নি। সেই সকল কর্মীদের এখানে স্মরণ করছেন এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগও কাজ করছে এই জায়গাটি ঘিরে। যেহেতু এটি বারবার বলার চেষ্টা করছিলাম, কেন্দ্রীয় কার্যালয়টি সাধারণত তৃণমূলের নেতাকর্মীদের নিয়মিত একটি যাতায়াত বা তাদের রাজনীতির যে প্রাণকেন্দ্র বা দলের প্রাণকেন্দ্র মূলত এই কেন্দ্রীয় কার্যালয়কে ধরা হয়। সেই জায়গা থেকে আজকে এই 17 বছর পর তারেক রহমানের উপস্থিতি সেটি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে একটি আনন্দের জায়গা যেমন তৈরি করেছে, তেমনি তাদের মধ্যে এক ধরনের আবেগের জায়গাও তৈরি করছে। তারা আনন্দের জায়গাটি বলছেন যে তারা দীর্ঘ দিনের ফেসিবাদ যে বিরুদ্ধে যে লড়াই, গণতন্ত্রের জন্য লড়াইটি সেটি করেছেন। সেই লড়াই করতে গিয়ে তারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো নেতাকর্মী জীবন দিয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউ গুমের শিকার হয়েছেন। এই যে নেতাকর্মীদের জীবন দান, রক্তের মধ্য দিয়ে তাদের বিভিন্ন ক্ষতি সাধনের মধ্য দিয়েও তারা তাদের রাজনীতিটি ছেড়ে যাননি, তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেটিকে ছেড়ে যাননি। সেই জায়গা থেকে তারা তাদের নেতা এখন আসছে এবং আজকে তার যে রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তনের পর তার নেতার রাজকীয় এই যে প্রত্যাবর্তন, সেই জায়গা থেকে তাদের আনন্দের জায়গা যেমন আছে, তেমনি তাদের একটি আবেগের জায়গা হচ্ছে। অনেক নেতাকর্মীদের সাথে তারা এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিভিন্ন সমাবেশে মিছিলে অংশগ্রহণ নিয়েছেন। কিন্তু এর মধ্যে অনেক নেতাকর্মী যারা এখন জীবিত নেই, কেউ কেউ শেখ হাসিনা সরকার আমলের গুম খুনের শিকার হয়েছেন, জেল জুলুম খেটেছেন, তাদের সেই দিনটিকে তারা সেই দিনটিকে স্মরণ করছেন, সেই নেতাকর্মীদের কথাও মনে করছেন। সেই জায়গা থেকে তাদের এক ধরনের আবেগের জায়গা রয়েছে। আমরা দেখছি ইতিমধ্যেই তারেক রহমানের যে গাড়িবহর সেটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে এসেছে এবং তারেক রহমানকে বহনকারী যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রবেশ করেছে এবং তারেক রহমান নেতাকর্মীদের তিনি নেতাকর্মীদের অভিবাদন জানাচ্ছেন। এখনো আমরা দেখছি তিনি গাড়ির ভিতর তিনি হাত নাড়িয়ে নেতাকর্মীদের অভিবাদন জানাচ্ছেন। নেতাকর্মীরা তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তার নেতাকে অভ্যর্থনা জানানোর জন্য এবং তারেক রহমানকে বহনকারী যেই গাড়িটি রয়েছে সাদা, সেই গাড়িটি কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে এই মুহূর্তে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে নামবেন, নেমে কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় তার যে অফিস কক্ষ রয়েছে সেই কক্ষে যাবেন এবং তিনি এই অফিস কক্ষের সাথেই লাগোয়া যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের অভিবাদন জানাবেন এবং যারা কর্মী সমর্থক এখানে রয়েছেন তাদের অভ্যর্থনা তিনি গ্রহণ করবেন।
এখানে নেতাকর্মীরা বলছেন যেহেতু এখানে মাইকের ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গা থেকে তারেক রহমান হয়তো নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো বক্তব্য দিবেন, এই প্রত্যাশাটি আসলে তারা করছেন। আমরা সেটি স্বভাবতই দেখছি তাদের মধ্যে এই প্রত্যাশাটা। তারেক রহমানের গাড়ি বহর ধীরে ধীরে এখানে প্রবেশ করছে। তারেক রহমানের যে গাড়িটি, সেই গাড়িটি ঠিক এই মুহূর্তে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। নেতাকর্মীদের বিপুল আগ্রহ, কেউ কেউ ভিডিও ধারণ করছেন, কেউ লাইভ করছেন, ফেসবুক লাইভ। নেতাকর্মীরা কেউ কেউ সেলফি তোলার চেষ্টা করছেন, কেউ স্টিল ফটো তোলার চেষ্টা করছেন এবং নেতার নামে তারা স্লোগান দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন যে তাদের এই জায়গা থেকে নেতাকে সর্বোচ্চ ভাবে অভ্যর্থনা জানানোর, এবং তারা স্লোগান দিচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমার পাশে যারা নেতাকর্মী অবস্থান নিয়েছে, সেই নেতাকর্মীরাও তারেক রহমানের নামে স্লোগান দিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। আপনাদের সহযোগিতা চাই, রাস্তাটি খালি করে দিতে হবে। এই গাড়িটি দাও, রাস্তা করে দাও। পিছনে পিছনে যারা আছেন আপনাদেরকে সামনে চলে যাবেন, পিছনে যারা আছেন একটু সামনে চলে যাবেন, গাড়িটি আসে রাস্তা করে দিবেন। আপনাদের আমাদের সকলের নেতা তারেক রহমান ইতিমধ্যেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে মূল ফটক, সেই ফটকের সামনে অবস্থান করছে এবং নেতাকর্মীরা নির্দেশনা দিচ্ছেন যে তারেক রহমান ইতিমধ্যেই, যেটি বলছিলাম, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে মূল ফটকটি রয়েছে, সেই ফটক বরাবর তিনি এসেছেন। আর কয়েক মিনিটের মধ্যেই তিনি মূলত এখানে নামবেন। তিনি এই নয়াপল্টন কেন্দ্রীয় গাড়ি থেকে নেমে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে প্রবেশ করবেন এবং দোতলায় গিয়ে নেতাকর্মীদের এখানে অভ্যর্থনা জানাবেন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা, স্লোগান, নানানভাবে তারা তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর সর্বোচ্চ চেষ্টা তারা করছেন এবং নেতাকে তাদের শক্তিমতো জানান দিচ্ছিলেন। এবং আমরা দেখছি যে ছাত্র দলের যে নেতাকর্মীরা তারাও স্লোগান দিয়ে নেতাকর্মীদের অভ্যর্থনা নেওয়ার চেষ্টা করছেন। তারেক রহমান হাত নাড়িয়ে তিনি নেতাকর্মীদের অভিবাদন জানাতে আমরা দেখছি। তার গাড়িটি কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে তিনি নামবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তার নিরাপত্তা যারা এবং বিএনপির কর্মী সমর্থকরা, নেতারা, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তার যাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেটি করতে চেষ্টা করার জন্য। এবং আমরা এই জায়গা থেকেই দেখছিলাম যে তারেক রহমানের আগমনে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা এটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে, যেহেতু এই 17 বছর পর তাদের সর্বোচ্চ নেতা তাদের দলীয় কার্যালয়ে আসছেন এবং এই দলীয় কার্যালয়ের সামনেই তারেক রহমান নানান সময় বক্তব্য দিয়েছেন, ভার্চুয়ালি এখানে যুক্ত হয়েছেন। সেই অফিসেই আজকে তিনি সরাসরি, আমরা দেখছি যে সরাসরি তিনি এসেছেন। সেই জায়গা থেকেই নেতাকর্মীরা সবচেয়ে বেশি উদ্দীপ্ত এবং উৎফুল্ল। তারেক রহমানের এই আগমন নেতাকর্মীদের, তারেক রহমানের এই আগমন নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস, উদ্দীপনার সঞ্চার করেছে, তেমনি আগামী দিনের রাজনীতিতে নেতাকর্মীরা আরো বেশি সুসংগঠিত হবে, বিএনপি আরো বেশি সমৃদ্ধ হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি একটি সুবিধাজনক জায়গায় যেতে পারবেন বলে এখানে যারা নেতাকর্মী আছেন তারা মনে করছেন। এবং আমরা দেখছি যে নেতারা বিভিন্ন স্লোগান আছে। আমরা দেখছি যে যেহেতু এখন এই মুহূর্তে আজান দিচ্ছে, আসরের আজান হচ্ছে, এই জন্য নেতাকর্মীরা স্লোগান দেওয়া কিছুক্ষণের জন্য তারা বন্ধ রেখেছেন। তারেক রহমানের গাড়িটি ঠিক এই মুহূর্তে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় প্রবেশের যে মূল ফটক,
সেই ফটকের সামনেই রয়েছে। মিনিট খানেকের মধ্যেই তিনি নামবেন। তাকে এই সড়ক নেওয়ার জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা পুলিশ সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখছি যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন তাকে কার্যালয়ের ভিতরে প্রবেশ করানোর জন্য, এবং কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ বলা যায় মিনিট খানেকের মধ্যেই তারেক রহমান গাড়ি থেকে নামবেন এবং এই গাড়ি থেকে নামার পর তিনি কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে প্রবেশ করবেন। কেন্দ্রীয় কার্যালয়ে তাকে স্বাগত জানানোর জন্য পুরোপুরি নতুনভাবে সজ্জিত হয়েছে। এখানে আলোকসজ্জা করা হয়েছে, রং দিয়ে একটি নতুন রূপ বা আবহ তৈরি করার চেষ্টা হয়েছে আমরা দেখেছি। এবং এই কার্যালয়ের এইখানে আমরা এই ভবনগুলোর ছাদেও অর্থাৎ তারেক রহমানকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা দেখছি যে আশেপাশের ভবনের যে ছাদগুলো রয়েছে সেই ছাদে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখছি, অর্থাৎ তার নিরাপত্তায় সব ধরনের চেষ্টা আসলে করা হচ্ছে। আমি যদি বলি যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় যেই ভবনটি, সেই ভবনের পাশে ঠিক হোটেল ভিক্টোরিয়া, এবং এই ভিক্টোরিয়ার পাশে যে ভবনটি রয়েছে সেখানে ছাদে পুলিশ সদস্যের অবস্থান রয়েছে। এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সাথে যে লাগোয়া যে আরেকটি ভবন, যেটি পূবালী ব্যাংকের একটি শাখা, সেই ভবনের শাখায় আমরা দেখছি যে সেই ভবনের যে ছাদে অর্থাৎ পূবালী ব্যাংকের যে ভবনটি রয়েছে শাখার, সেই ভবনের ছাদেও পুলিশ সদস্যের উপস্থিতি রয়েছে। এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় বরাবর ঠিক অপর পাশে যেটাকে ভিআইপি টাওয়ার বলা হয়, সেই ভিআইপি টাওয়ারের ছাদেও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখছি। ভিআইপি টাওয়ারের পাশের যে ভবনটি রয়েছে অর্থাৎ নয়াপল্টন কার্যালয় ঠিক বরাবর যেই ভবনটি রয়েছে সেই ভবনের ছাদেও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যেটি বলার চেষ্টা করছি যে তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য বা তার নিরাপত্তা যাতে কোনো ধরনের ত্রুটি না হয় সেই জায়গাটিতে নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থাপনা তারা সেটি করছেন। এবং এই যে ছাদগুলোর আশেপাশের ছাদগুলোতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তারেক রহমান তার কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন এবং নেতাকর্মীরা অপেক্ষা করছেন যে তিনি দ্বিতীয় তলায় প্রবেশ করে কখন নেতাকর্মীদের যে অভ্যর্থনা সেটি নিবেন এবং তিনি অনুমোদন জানাবেন।